মুভির শুরুতে লুয়াং নামক একটি পিস্তলের উপর কেউ একজনকে ম্যাজিক করতে দেখা যায়, যার মুখ দেখানো হয়নি। এরপর 2021 সালে থাইল্যান্ডের বাংওয়া স্টেশন দেখানো হয়, যেখানে মুভির প্রধান ক্যারেক্টার ম্যাথুসকে দেখা যায়। তাকে একজন ব্রোকার বা দালাল মেসেজ করছিল। সে ম্যাথুসের বাড়ি এসে অপেক্ষা করছে, কারণ ম্যাথুসের কাছে এন্টিক বা প্রাচীন কিছু জিনিসপত্র রয়েছে। ব্রোকার ম্যাথুসকে মেসেজ করে 10 মিনিটের ভিতর ম্যাথুস বাড়িতে আসতে না পারলে সে চলে যাবে। ম্যাথুস ডিসকাউন্ট দিবে বলে ব্রোকারকে থামিয়ে রাখে। এরপর সে শর্টকাট রাস্তা দিয়ে বাড়িতে পৌঁছায়। তার বাড়িটি অনেক পুরনো, যেটা সে ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে। এখন শুধু জিনিসপত্রগুলো বিক্রি করবে, এই জন্যই সে ব্রোকারকে ডেকেছে। সে একটি বক্স নিয়ে আসে, যার ভেতরে লুয়াং নামক একটি পিস্তল ছিল। ম্যাথুস বলে পিস্তলটি অনেক পুরনো, তার পরিবার এটা উত্তরাধিকারী সূত্রে পেয়েছে। তার পরদাদা থাইল্যান্ডের প্রথম ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ছিলেন। তিনি এটা ব্রিটিশদের কাছ থেকে উপহার পেয়েছিলেন, তাই নিঃসন্দেহে এটা থাইল্যান্ডের ঐতিহাসিক একটা পিস্তল। ব্রোকার এইসব শুনে বিশ্বাস করে না, তাই ম্যাথুস তার পরদাদার একটা পিকচার দেখায়, যেখানে ম্যাথুসের পরদাদা এবং দাদির পিকচারের পাশে এই পিস্তলের বক্সটি ছিল। এই দেখে ব্রোকার তাকে বিশ্বাস করে। ব্রোকার সেই পিস্তলটির দাম বলে 15 লক্ষ টাকা। এত বেশি দাম শুনে সে অবাক হয়ে যায়। বলে পিস্তলটি বিক্রি করার আগে তার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। ব্রোকার বলে তোমার মাকে জানাবে, এটার জন্য আমি 18 লক্ষ টাকা পর্যন্ত দিব। এরপর ম্যাথুস তার মায়ের সমাধিতে আসে, অর্থাৎ তার মা অনেক আগেই মারা গিয়েছেন। সে তার মাকে বলছে, আমি জানি এই পিস্তলটা অনেক ঐতিহ্যবাহী, কিন্তু এটা বিক্রি করা ছাড়া আমার আর কোনো উপায় নেই, এবং এই পিস্তলের টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনতে পারবো। তাই যদি তুমি রাজি থাকো, কোনো এক সিগন্যালের মাধ্যমে আমাকে বুঝাও। তখনই গির্জার ঘন্টা বেজে ওঠে, আর সে ভাবে তার মা তাকে পিস্তলটা বিক্রি করার অনুমতি দিয়েছেন। সে পিস্তলের বক্স হাতে গির্জার বাহিরে আসতেই হঠাৎ সূর্যগ্রহণ হয় এবং সমস্ত আকাশ কালো হয়ে যায়। সে দেখে বক্সের মধ্যে আলো চমকাচ্ছে। বক্সটি খুলতেই দেখা যায় পিস্তলটা থেকে আলোর রশ্মি বের হয়ে আসছে। সে পিছনে তাকাতেই দেখে তার পেছনটা অন্য এক জগৎ, এবং আকাশে দেখে পূর্ণ সূর্যগ্রহণ হয়েছে। তখন তার গানটি অটোমেটিক ট্রিগারে চাপ পড়ে ফায়ার হয়ে যায়। সঙ্গে সঙ্গে ম্যাথুস বর্তমান সময় থেকে 177 বছর পেছনে চলে আসে। যে গির্জায় সে দাঁড়িয়েছিল, এখন সেই গির্জার নির্মাণ কাজ চলছে, অর্থাৎ সে টাইম ট্রাভেল করে 1844 সালে চলে এসেছে। সেভাবে পিস্তলটা ফায়ার করলে হয়তো আবারও বর্তমানে ফিরে আসতে পারবে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও সে বর্তমানে ফিরে আসতে পারে না। সে ভয়ে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর সে থেমে যায়, কারণ সামনে ছিল অনেক বড় একটি নদী। নদীতে বর্তমান সবার মতো লঞ্চ, জাহাজ এসব কিছুই নেই। সে দেখে মাঝিরা বৈঠা দিয়ে নৌকা চালাচ্ছে। এরপর সেই নদীর পাশের একটি গির্জার দৃশ্য দেখানো হয়। এই মেয়েটির নাম জাইসন। জাইসন ইংল্যান্ডের একটি নিউজ পেপার পড়ছিল। নিউজ পেপারে লেখা ছিল, ইংল্যান্ডের রাজা থাইল্যান্ডের সিয়াম নামক এক গ্রামের জন্য একটি যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে, যা সামান্য কিছু মুদ্রা দিয়ে সিয়ামের রাজাকে কিনতে হবে। জাইসন চার্চের ফাদারকে এসব নিউজ পেপারের আর্টিকেলগুলো পড়ে শোনাচ্ছিল, কিন্তু ফাদার তার কথায় কান না দিয়ে একটি বক্স খোলার চেষ্টা করছে। তার মধ্যে ছিল একটি ডায়েরি, কিন্তু তিনি ডায়েরিতে লেখা ভাষাটা বুঝতে পারে না। সে জাইসনকে ডায়েরিটা পড়তে বলে, কারণ সে অনেক ভাষা পড়তে পারত। ডায়েরিতে লেখা ছিল, আমার নাম কেসন, আমি একজন আর্কিওলজির স্টুডেন্ট। আর্কিওলজি হলো যেখানে পুরনো স্থাপনার ধ্বংসাবশেষ বা জীবাশ্ম নিয়ে গবেষণা করা হয়। আমি টাইম ট্রাভেল করে 2018 সাল থেকে 1670 খ্রিস্টাব্দে চলে এসেছি, আর আমি যার বডিতে আছি তার নাম লেডি কারাকেট। সে বিবাহিত এবং খুব রূপবতী। তখন ফাদার বলে, তুমি ডায়েরিটা ভালোভাবে পড়ে দেখো, ঘটনাটা খুবই কৌতূহলপূর্ণ, তাই পরবর্তীতে এই ঘটনাটা আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবে। এরপর মুভির আরেকজন ক্যারেক্টার বুকে দেখানো হয়। বউ ঘুমের মধ্যে জাইসনের মতো দেখতে এক সুন্দরী মেয়েকে ডায়েরি লিখতে দেখে। তার নাম লেডি কারাকেট। বউ ডায়েরিটি পড়তে গেলে মেয়েটি ডায়েরিটা বন্ধ করে চলে যায়। তখনই বউয়ের ঘুম ভেঙে যায়। এই সুন্দরী মেয়েটাকে তা আমরা গল্পের শেষে জানতে পারবো। স্বপ্নের কথা ভেবে এক মুচকি হাসি দিয়ে স্বপ্নের মেয়েটির স্কেচের দিকে তাকায়। সে এই স্বপ্ন বহু বছর ধরে দেখে আসছিল, তাই সে যখনই মেয়েটাকে স্বপ্নে দেখতে পায় তখনই ড্রয়িং শুরু করে। এরপর তার মা বাহির থেকে তার সাথে কথা বলে। আমরা বুঝতে পারি বউয়ের বিয়ে অনেক আগেই ঠিক হয়ে গিয়েছে, এবং সে যদি তার হবু বউ বা ফিয়ন্সেকে বিয়ে না করে, তাহলে বউ অথবা তার ফিয়ন্সে যে কোনো একজন মারা যাবে। কিন্তু বউ এখন পর্যন্ত সেই মেয়েটির সাথে দেখা করেনি। এই নিয়ে তার মা প্রচুর কান্নাকাটি করে। বলে, তোমার উচিত যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করা এবং তাকে বিয়ে করে নেয়া, কারণ আমি তোমাকে হারাতে চাই না। সে তার ফিয়ন্সের সাথে দেখা করতে রাজি হয়। এই শুনে তার মা সাথে সাথেই প্রচন্ড খুশি হয়ে যায়। এরপর বউ তার ফিয়ন্সের সাথে দেখা করতে আসে। তার ফিয়ন্সের বাবা মা তাকে দেখে খুব খুশি হয়। আমরা বুঝতে পারি বউয়ের ফিয়ন্সে ছিল জাইসন। জাইসনের বাবা ছিলেন তৎকালীন সেনাপ্রধান। তিনি বলেন, জাইসন এখন বাসায় নেই, সে প্রতিদিনের মতো চার্চে পড়তে গিয়েছে। বউ বলে, আমার বাবা এবং আপনি মিলে 4 বছর আগে আমাদের এঙ্গেজমেন্ট করিয়েছিলেন, এবং আমি কাজে ব্যস্ত থাকায় কখনোই জাইসনের সাথে দেখা করতে পারিনি, কিন্তু এখন আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিতে চাই। এই শুনে তারা সবাই হতভম্ব হয়ে যায়।
এরপর বউকে নৌকায় দেখা যায়। এঙ্গেজমেন্ট ভেঙে যাওয়ায় সে খুশিতে গ্রামের একটি মঞ্চনাটক দেখতে আসে। 1844 সালের দিকে মঞ্চনাটকগুলো শব্দহীন ছিল এবং মানুষ তা দেখে খুব এনজয় করত। জাইসন তার কেয়ারটেকার পিকে নিয়ে সেখানে এসেছিল। গ্রামের সবাই মঞ্চনাটক দেখে সজোরে হাসতে থাকে, এমনকি তার কেয়ারটেকার পিও হেসে লুটিয়ে পড়ে। এতে জাইসন রাগান্বিত হয়ে বলে, এখানে হাসার কি আছে? পি বলে, এই নাটকটা এত বেশি মজার যে না হেসে থাকা যায় না। জাইসন বলে, এসব নাটক না দেখে ইংল্যান্ড থেকে যে জাহাজটি আসবে সেটা নিয়ে চিন্তা করা উচিত ছিল, কারণ সেই জাহাজটা স্টিলের তৈরি, তারপরেও নাকি পানিতে চলে। পি বলে, জাহাজ তো পানিতেই চলবে, এই নিয়ে চিন্তা করার কিছু নেই। তখনই পেছন থেকে বো বলে, দয়া করে চুপ থাকো, তোমাদের জন্য নাটকের কিছুই বুঝতে পারছি না। জাইসন পিকে বলে, তাকে বলে দাও সে যেন তার কানে হাত দিয়ে বসে থাকে। এই শুনে বো রেগে গিয়ে পিকে বলে, আপনার পাশের মানুষটিকে মুখে হাত দিয়ে বসে থাকতে বলুন। গ্রামের মানুষ নাটকটি দেখে এনজয় করছে আর উনি তাদেরকে ডিস্টার্ব করছেন। এই শুনে জাইসন পেছনে তাকাতেই বো তাকে দেখে হতবাক হয়ে যায়, কারণ সে গত 10 বছর ধরে যে মেয়েটাকে স্বপ্নে দেখে আসছে সেই মেয়েটা এখন তার সামনে বসে রয়েছে। এরপর জাইসন পিকে নিয়ে চলে যাচ্ছিল। বো তাকে বলে, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তখন জাইসন তাকে উল্টোপাল্টা নাম বলে, আরো বলে পি হচ্ছে তার ছোট বোন। বো পিকে বলে, তোমার পোশাক দেখে মনে হয় তুমি একজন কেয়ারটেকার। পি বলে, সে অনেক বেশি সুন্দরী, ছেলেরা তাকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায়, এই জন্যই সে ভালো ড্রেস আপ করে না। বো বলে, তোমরা আমাকে সত্যিটা না বললেও আমি এর আসল পরিচয় খুঁজে বের করব। পি বলে, তাতে কোনো লাভ নেই, তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর সে হলো এই শহরের সেনা প্রধানের মেয়ে। এই শুনে বো থমকে যায়, বলে, তোমার নাম কি জাইসন? সে বলে, তুমি জানলে কিভাবে? বো বলে, আমার নাম বো, আমি তোমার ফিয়ন্সে। সকালে তোমাদের বাড়ি গিয়েছিলাম আমাদের বিয়েটা ভাঙার জন্য, কিন্তু তোমার বাবা রেগে গিয়ে বলেন আমি চাইলেও বিয়েটা ভাঙতে পারবো না, কারণ আমাদের বিয়ে না হলে যদি তুমি মারা যাও তাহলে এর জন্য সে আমাকে দায়ী করবে। তখন আমি বলেছিলাম আমি অন্য আরেকটি মেয়েকে পছন্দ করি যে প্রত্যেক দিন আমার স্বপ্নে আসে। এই শুনে তোমার আমার পরিবারের মধ্যে ঝগড়া লেগে যায় এবং শেষ পর্যন্ত আমাদের বিয়েটা ভেঙে যায়। বিয়ে ভাঙার কথা শুনে জাইসন প্রচন্ড খুশি হয়। যাওয়ার আগে বলে, আপনি একজন প্রকৌশলী, বহু বছর ধরে গির্জা মন্দির নির্মাণ করে আসছেন, কিন্তু তারপরেও উপরওয়ালা আপনার সহায় হননি। এরপর বো তার আঙ্কেলের কাছে আসে যিনি ম্যাজিক জানতো। তাকে বলে, আমাকে এমন একটি জিনিস দিন যেটার ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে আমি জাইসনকে ফিরে পাবো। তখন তিনি তার সামনে অনেকগুলো ম্যাজিক্যাল জিনিসপত্র রাখে, তার মধ্য থেকে সে একটি বই তুলে নেয়। আঙ্কেল বলে, এটা তোমার জন্য নয়, এটা ব্যবহার করা হয় খারাপ মানুষদের অভিশাপ দেওয়ার জন্য, এর মাধ্যমে সেই মানুষটিকে মেরে ফেলা সম্ভব। তখন বো বলে, আপনার কাছে এমন কোনো ম্যাজিক্যাল জিনিস আছে যার মাধ্যমে আমি অতীতে ফিরে যেতে পারবো? আমি 4 বছর অতীতে ফিরে যেতে চাই এবং জাইসনকে বিয়ে করতে চাই। আঙ্কেল বলে, অতীতে ফিরে যেতে হবে না, তুমি তোমার হৃদয় দিয়ে চেষ্টা করলে তাকে অবশ্যই ফিরে পাবে। পরদিন বো নৌকায় অপেক্ষা করছিল। জাইসন তাকে দেখে প্রচন্ড রেগে যায়। বো তাদের ফলো করে চলে আসে। জাইসন পিকে বলে, একে তাড়ানোর ব্যবস্থা করো, আমি এর মুখ দেখতে চাই না। পি বলে, একটা আইডিয়া আছে ওনাকে তাড়ানোর, ওনার সামনে আপনাকে রাগী এবং বদমেজাজি হতে হবে। জাইসন বলে, কিভাবে? পি বলে, উনি আমাদের দিকে তাকালেই আপনি আমাকে চর মারবেন, তাহলেই উনি আপনাকে ভয় পেতে শুরু করবে। জাইসন বলে, তুমি আমার বোনের মতো, আমি তোমাকে মারতে পারবো না। কিন্তু আর কোনো উপায় না থাকায় জাইসন চর মারতে বাধ্য হয়। প্রথম চরটি বো দেখতে পায় না। পি তাকে আবারও চর দিতে বলে, দ্বিতীয় চরটাও সে দেখতে পায় না। তাই পি বলে আরো জোরে চর দিতে হবে, তাতে সে বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবে। তাই পরপর কয়েকবার চর দেয়ায় পি এর অবস্থা খারাপ হয়ে যায়। বিষয়টা সে দেখতে পেলেও তাদের পিছু করা বন্ধ করে না, তাদেরকে ফলো করে চার্চে চলে আসে। জাইসন বলে, আপনি যদি ভাগ্যে বিশ্বাস করে থাকেন তাহলে অপেক্ষা করুন, ভাগ্যে থাকলে পরের জন্মে আমাকে পেয়ে যাবেন, কিন্তু এই জন্মে আমি আপনাকে বিয়ে করব না। এই বলে সে চলে যায়। এরপর নদীর ঘাটে ইংল্যান্ডের সেই স্টিলের জাহাজটি চলে আসে। সেটা দেখার জন্য জাইসন, পি, বো সহ রাজ্যের সবাই এসে ঘাটে জমা হয়। জাইসন নদীর পাড়ে দাঁড়িয়েছিল, তখন এক ব্রিটিশ অফিসারের ধাক্কায় সে নদীতে পড়ে যাচ্ছিল। এই দেখে বো দৌড়ে আসে তাকে ধরার জন্য, কিন্তু তার আগে অন্য আরেকজন এসে জাইসনকে বাঁচিয়ে নেয় আর বো নদীতে পড়ে যায়। আমরা দেখতে পাই জাইসনকে যেই লোকটা বাঁচিয়েছিল সে হচ্ছে ম্যাথস। বর্তমানে মিস্টার হান্টার তাকে এই জাহাজটির দায়িত্ব দিয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ম্যাথসের হাত কেটে যায়। তার হাতে ব্যান্ডেজ করার জন্য জাইসন তার কাপড় ছেঁড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন পি একটানে জাইসনের কাপড়টা ছিঁড়ে দেয়। এই দেখে ম্যাথস বলে, ড্যাম ফ্রিকিং কুল। এই শুনে জাইসন অবাক হয়ে যায়, কারণ এই শব্দগুলো সে ওই টাইম ট্রাভেলের ডায়েরির মধ্যে পড়েছিল। এরপর সে যখন ম্যাথসের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল তা বো দেখতে পেয়ে প্রচন্ড জেলাস হয়। তখন ম্যাথস দেখে তার পিস্তলটা নিচে পড়ে রয়েছে। বো সেটা তুলে নিয়ে বলে, পিস্তলটা কোথায় পেলে আর এটা এখানে কেন নিয়ে এসেছো? সে বলে, আমার নাম ম্যাথস, আমি গত 3 বছর ধরে হান্টার্স ব্রিটিশ ফ্যাক্টরিতে কাজ করি এবং মিস্টার হান্টার উপহার হিসেবে এই পিস্তল
পিস্তলটা আমাকে দিয়েছে। কিন্তু ম্যাথুসের কথাগুলো বউয়ের বিশ্বাস হচ্ছিল না, তাই এই কথাগুলো ম্যাথুস ইংলিশে বলতে শুরু করে। কিন্তু তৎকালীন সময় তাদের রাজ্যে জাইসন ছাড়া অন্য কেউ ইংরেজি ভাষা জানতো না, তাই বউ জাইসনকে জিজ্ঞেস করে বুঝতে পারে ম্যাথুস সত্যি ইংলিশ বলতে পারে। কিন্তু এরপরেও বউ তাকে বিশ্বাস করে না। সে সার্চ করে তার পকেটে একটি সানগ্লাস এবং মোবাইল ফোন পায়। যেহেতু তখন মোবাইল ফোন আবিষ্কারই হয়নি, তাই বউ ভাবে এইটা হয়তো কোনো অস্ত্র। কিন্তু ম্যাথুসের মুখে মোবাইল ফোন নামটি শুনে জাইসন আবারও হতবাক হয়ে যায়, কারণ সে এই মোবাইল ফোনের বিষয়টাও সেই টাইম ট্রাভেলের ডায়েরির মধ্যে পড়েছিল। বউ বলে সে ম্যাথুসের বিষয়টা নিয়ে মিস্টার হান্টারের সাথে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত তার পিস্তল এবং মোবাইল ফোন বউয়ের কাছে থাকবে। কিন্তু ম্যাথুস তার পিস্তল রেখে যেতে চায় না, তাই সে ম্যাথুসকে পুলিশ দিয়ে বের করে দেয়। তখন জাইসন ম্যাথুসকে ইংলিশে বলে আগামীকাল চার্চের সামনে চলে আসবে, আমি তোমার পিস্তলটি নিয়ে আসব। পরদিন পিস্তলটি উদ্ধার করার জন্য জাইসন এবং পি বউয়ের বাড়ি চলে আসে। জাইসন বলে আমার মা আপনার জন্য উপহার পাঠিয়েছে। এই বলে সে বউয়ের মাকে আঙুরের জুস খেতে দেয়। আসলে সেটা ছিল মদ। মদ খেয়ে তিনি মাতাল হয়ে যায়। এই সুযোগে জাইসন বউয়ের ঘরে ঢুকে পড়ে এবং পিস্তলটি খুঁজতে থাকে, কিন্তু সে বউয়ের ড্রয়ারে তার অগণিত ড্রয়িং দেখতে পায়। ওইদিকে বউয়ের মা পিকেও মদ খেতে দেয়। মাতাল হয়ে তারা পাগলামি করতে শুরু করে। তখন বউ বাড়ি ফিরে আসে। সে পিকে দেখে জিজ্ঞেস করে তোমার মালিক কোথায়? তারা বউকে তার ঘরের দিকে ইশারা করে। ঘরের ভেতর জাইসন পিস্তলটি খুঁজে পায়। তখনই বউ ঘরে ঢুকে পড়ে। জাইসন বউয়ের দিকে গানটি তাক করে। বউ বলে আমাকে মেরে ফেলো, যাতে অন্তত পরের জন্মে তোমাকে পাই। জাইসন বলে আমি পুলিশের মেয়ে, আমার সাথে চালাকি চলবে না। বউ বলে পিস্তলের ভেতরে কোনো বুলেট নেই, কারণ এই পিস্তলটা আমার। জাইসন পিস্তলের নাম দেখে বুঝতে পারে এই পিস্তলটা হচ্ছে বউয়ের। জাইসন বলে মেথুসের পিস্তলটা তাকে ফিরিয়ে দিতে হবে। এরপর সিন শিফট হয়ে জাইসন, বউ এবং মেথুসকে চার্চের লাইব্রেরিতে দেখা যায়। জাইসন ডায়েরির বক্সটি নিয়ে আসে। ডায়েরিটি মেথুসকে দিয়ে বলে কেউ একজন 2018 সাল থেকে টাইম ট্রাভেল করে আমাদের এখানে এসেছিল এবং সে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই লিখেছে এই ডায়েরিতে। তখন মেথুস বলে আমিও টাইম ট্রাভেল করে 177 বছর পেছনে চলে এসেছি। আমি এসেছি 2021 সাল থেকে। আমি ওই পিস্তলটার মাধ্যমে টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছিলাম। লোকজন আমাকে দেখে ব্রিটিশ মনে করে, তাই তারা আমাকে মিস্টার হান্টারের ব্রিটিশ ফ্যাক্টরিতে যেতে বলে। আমার ইংলিশে দক্ষতা দেখে তারা আমাকে তাদের দোকানে চাকরি দিয়ে দেয়। এভাবেই আমি তাদের বিশ্বস্ত হয়ে উঠি। গত 3 বছর ধরে অনেক চেষ্টা করেও আমি আমার সময়ে ফিরে যেতে পারছি না। আমার মনে হয় শুধুমাত্র সূর্যগ্রহণের সময় সেই পিস্তলটা কাজ করে এবং পরবর্তী সূর্যগ্রহণ কবে হতে পারে তা আমার জানা নেই। এজন্যই আমি সব সময় পিস্তলটা সাথেই রাখি। জাইসন বলে এই বিষয়ে চার্চের ফাদার আপনাকে সাহায্য করতে পারবে। ফাদার বলে পরবর্তী সূর্যগ্রহণ ঠিক 2 মাস পরে হবে। এই শুনে মেথুস প্রচন্ড খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। ফাদার বলে কিন্তু সেই সূর্যগ্রহণটা হবে খুবই স্বল্প সময়ের জন্য এবং তার পরের সূর্যগ্রহণটা কবে হতে পারে তা বলা অসম্ভব। তখন জাইসন বলে মেথুসের মাধ্যমে ডায়েরিটা পড়িয়ে আমরা ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তখন ফাদার সে ডায়েরিটা নিয়ে যায়। বলে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে জানার অধিকার নেই, উপরওয়ালা যা করেন তা ভালোর জন্য করেন। এই বলে সে ডায়েরির বক্সটা তুলে রাখতে বলে। এর পরের সিনে রাজার সেক্রেটারির সাথে জাইসনের বাবা ও বউকে কথা বলতে দেখা যায়। জাইসনের বাবা বলে মিস্টার হান্টারের কাছ থেকে আমাদের এই জাহাজটি কেনা উচিত, তাই আপনি রাজাকে বলুন জাহাজটি কেনার অনুমতি দিতে। সেক্রেটারি সবাইকে নিয়ে রাজার কাছে যায়, কিন্তু রাজা কোনোভাবেই জাহাজটা কিনতে রাজি হয় না। সে বলে স্টিলের তৈরি জাহাজ কখনোই পানিতে ভাসতে পারে না। এই শুনে মিস্টার হান্টার রেগে যায়। অপমানিত হয়ে যখন চলে যাচ্ছিল তখন বউ তাকে বলে সে স্টিলের একটি ছোট জাহাজ বা ডেমো তৈরি করে রাজাকে বুঝাবে যে এই জাহাজটি রাজ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মিস্টার হান্টার বউয়ের কথায় রাজি হয়ে যায়। বউ জাহাজে গিয়ে পর্যবেক্ষণ করতে থাকে ডেমো তৈরি করার জন্য। সেখানে মেথুস ও জাইসনের কথা বলা দেখে বউ জেলাস হয়ে বাহিরে চলে আসে। মেথুস বউকে বলে ভয় পেও না, কারণ 2 মাস পরে আমি আমার সময় চলে যাব। এই বলে সে বউকে তার সানগ্লাসটা উপহার দেয়। বলে সব সময় স্টাইলের সাথে থাকবে, তাহলে খুব সহজেই জাইসন তোমার প্রেমে পড়ে যাবে। কিন্তু এই আইডিয়াটা মোটেও কাজে আসে না। বউ ছোট জাহাজ তৈরি করতে শুরু করে। তার সাথে জাইসনকে পটানোর চেষ্টা করে। জাহাজ তৈরি করতে জাইসনও তাদেরকে সাহায্য করছিল। মিথুস তাকে আরেকটি আইডিয়া দেয়। বলে এখনকার মেয়েরা যেটা সবচেয়ে বেশি পছন্দ করে তাকে প্রত্যেকদিন সেটা উপহার দাও। দেখা যায় জাইসন যেখানেই যায় সেখানেই তার পছন্দের ফুলটা দেখতে পায়, এমনকি তার খাবারের মধ্যেও সেই ফুলটা দেয়া হয়। সে বুঝতে পারে এই কাজটা বউয়ের। মিথুস তাকে আরেকটা আইডিয়া দেয়। বলে সব সময় তাকে সাহায্য করতে হবে। বউ তাকে সাহায্য করতে গিয়ে গোলমাল করে ফেলে, এমনকি সে জাইসনের বইয়ের পৃষ্ঠা উল্টে দিয়ে সাহায্য করতে চায়। এতে জাইসন রেগে গিয়ে তাকে চলে যেতে বলে। এরপর মিথুস শেষবারের মতো একটি আইডিয়া দেয়। বলে এখন থেকে জাইসনের সাথে কথা বলবে না, তাকে ইগনোর করবে। বউ ঠিক এমনটাই করে। জাইসন তাদের জন্য খাবার নিয়ে আসে। তখন সে বলে আজ সন্ধ্যায় সে তার এক মেয়ে বন্ধুর সাথে ডেটিং এ যাবে। এই শুনে জাইসন তাকে কংগ্রাচুলেশন বলে মেথুসের কাছে চলে যায়। তার হাত নোংরা থাকায় জাইসন নিজ হাতে তাকে খাইয়ে দেয়। এই দেখে বউ প্রচন্ড রেগে যায়। এরপর জাহাজটি তৈরি করা শেষে তার ট্রায়াল দেওয়ার জন্য চালু করে, কিন্তু সেটা টেকনিক্যাল সমস্যার কারণে ব্লাস্ট হয়ে যায়। ভয়ে তারা মাটিতে শুয়ে পড়ে। বউ উঠে তাদেরকে জিজ্ঞেস করে
তোমরা ঠিক আছো? তখন তারা লক্ষ্য করে দেখে বউয়ের পিছনে জাহাজের একটি স্টিলের টুকরো ঢুকে গিয়েছে। এই দেখে মেথোস অজ্ঞান হয়ে যায়। রাতের বেলা বউয়ের পেছন থেকে সেটা ছুটানোর জন্য ডক্টর আসে। ডক্টর যখন তার সেলাই করছিল তখন সে ম্যাথুসকে বলে তার অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও সে খুশি, কারণ জাইসনের কিছু হয়নি, সে সম্পূর্ণ সুস্থ আছে। জাইসন তার কথা আড়াল থেকে শুনতে পায় এবং তার নাম ধরে ডেকে বলে, বউ তুমি কি এখন আগের চেয়ে একটু সুস্থ বোধ করছো? এই শুনে বউ প্রচন্ড খুশি হয়ে যায়। পরদিন বউ কাজ করার সময় হঠাৎ তার হাতে চোট লাগে। এই দেখে জাইসন এগিয়ে আসে। তখন বউ উঠে তার দিকে একটা ফুল এগিয়ে দেয়, বলে এটা হচ্ছে রেড লিলি। পুরনো দিনের মানুষ বলতো এই রেড লিলির মানে হচ্ছে অপরিবর্তিত ভালোবাসা। এই শুনে জাইসন মুচকি হেসে ফুলটা নিয়ে চলে যায়। তারপর দিন তারা একই নৌকায় করে সেখানে আসে। জাইসন বউকে উঠে আসার জন্য হাত বাড়িয়ে দেয়। বউ বলে তুমি নিশ্চয়ই ম্যাথুসের টেক কেয়ার টেকনিকটা ফলো করছো। তাই জেসন তাকে সাহায্য না করেই চলে আসে। দেখতে পায় বউ জাইসনের পছন্দের এক অর্কিড ফুলের আস্ত এক গাছ এনে লাগিয়ে দিয়েছে। জাইসন তাকে জিজ্ঞেস করে, এখন বলো অর্কিড ফুলের অর্থ কি? বউ বলে এর মানে হচ্ছে একজন লোক তার ভালোবাসার মানুষটির কাছে তার ভালোবাসা প্রকাশ করছে, কিন্তু সে তার ভালোবাসা এখনো গ্রহণ করেনি। জাইসন বলে আগের দিনের মানুষেরা অনেক ভুলভাল কথা বলতো। বউ বলে এই কথাটা আগের দিনের মানুষের নয়, এই কথাটা হচ্ছে আমার। এই শুনে সে একটি ফুল তুলে নিয়ে চলে যায়। বউ ম্যাথুসকে বলে তাকে প্রথমবার দেখার পর থেকেই বিয়ে করতে চাই। ম্যাথুস বলে তুমি কিভাবে বুঝলে যে জাইসনই তোমার জন্য পারফেক্ট? বউ বলে আমি গত 10 বছর ধরে একটি মেয়েকে স্বপ্নে দেখে আসছি, তবে আমার স্বপ্নের মেয়েটি জাইসন নয়। জাইসন দেখতে ঠিক ওই মেয়েটির মতো। এসব কথা জাইসন দূর থেকে শুনছিল। সে বউয়ের জন্য খাবার নিয়ে এসেছিল। বউয়ের কথা শুনে সে রেগে গিয়ে চলে যায়। সন্ধ্যায় বউ জাইসনকে ডেকে বলে তাকে একটি ইংরেজি ভাষার বই থাইল্যান্ডের ভাষায় পড়ে শোনাতে হবে। এই বলে সে তাকে বিয়ের প্রপোজ করে ফেলে। জাইসন বলে যদি তোমার স্বপ্নের মেয়েটি দেখতে আমার মতো না হতো তাহলে তুমি নিশ্চয়ই আমাকে বিয়ে করতে না। এই বলে সে চলে যায়। এরপর বউ পুনরায় ডেমো জাহাজ তৈরি করে রাজাকে দেখায়, কিন্তু রাজা তারপরেও না করে দেয়। বলে আমাদের বউ যখন নিজেই জাহাজ তৈরি করতে পারে তাহলে আমরা এত টাকা খরচ করে কেন ব্রিটিশদের কাছ থেকে জাহাজ কিনবো? রাতে বউ মন খারাপ করে নৌকায় বসেছিল। হঠাৎ সে দেখতে পায় ব্রিটিশ ফ্যাক্টরি থেকে রাজার প্রহরীরা কয়েকটি বক্স নৌকায় তুলছে। এই দেখে বউ জাইসনের কাছে আসে। তাকে সেই টাইম ট্রাভেল করা মেয়েটির ডায়েরি থেকে বর্তমান রাজার ইতিহাস পড়তে বলে, যাতে তারা জানতে পারবে এরপর তাদের সাথে কি হতে যাচ্ছে। তাই তারা ডায়েরিটি নিতে এসে দেখে ডায়েরির বক্সটি চুরি হয়ে গিয়েছে। তখনই মুখোশ পরা একজন লোক তাদের সামনে দিয়ে দৌড়ে যায়। বউ তাকে ধরে মারতে যায়, কিন্তু সে ভয়ে এদিক সেদিক বাড়ি খেয়ে উল্টে পড়ে। সেই মুখোশের আড়ালে ছিল মেথোস। মেথোস বলে আমাকে মিস্টার হান্টার বলেছে তোমাদের রাজা জাহাজটা কিনবে না, তাই সে তোমাদের শত্রু ভিয়েতনামের কাছে জাহাজটি বিক্রি করে দিবে। এই জন্য আমি ডায়েরি থেকে জানতে এসেছি এরপরে কি হতে যাচ্ছে। এরপর মেথোস ডায়েরিটি বের করে পড়তে শুরু করে। ডায়েরিতে লেখা ছিল মিস্টার হান্টার একটি স্টিল জাহাজ নিয়ে আসে থাইল্যান্ডের সিয়াম নামক গ্রামে বিক্রি করার জন্য, কিন্তু তারা জাহাজটি ক্রয় করতে অস্বীকৃতি জানায়। তাই সে ভিয়েতনামের কাছে জাহাজটি বিক্রি করে দিতে যায়। এর ফলে সিয়ামের রাজা তাকে গ্রাম থেকে বের করে দিবে। এরপর সে ডায়েরিতে এমন কিছু লেখা দেখতে পায় যা দেখে সে একদম হতবাক হয়ে যায়। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। জাইসন ভয় পেয়ে বুকে জড়িয়ে ধরে। এই সুযোগে সে ডায়েরির কয়েকটা পৃষ্ঠা ছিঁড়ে নেয় এবং বলে মিস্টার হান্টার এবং সিয়ামের রাজার বিষয়ে ডায়েরিতে আর কিছু লেখা নেই। এরপর বউ তার আঙ্কেলকে নিয়ে রাজার স্টোর রুমে ঢুকে পড়ে, যেখানে গত রাতে ব্রিটিশ ফ্যাক্টরির বক্সগুলো রাখা হয়েছিল। তারা একটা বক্স খুলে দেখে তার ভেতরে রয়েছে অস্ত্র, এবং সেই স্টোর রুমে এরকম আরো অনেক বক্স রয়েছে। তারা বুঝতে পারে মিস্টার হান্টার এবং রাজা এক হয়ে কোনো এক বিশাল পরিকল্পনা করছে। অপরদিকে মেথোস লুকিয়ে মিস্টার হান্টারের কথাবার্তা শুনছিল, কিন্তু সে তার কাছে ধরা পড়ে যায়। তখন মেথোস তাকে বলে আমি টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে এসেছি। এই বলে সে তার পিস্তলটি দেখায়। বলে আপনি যদি রাজার কথা অনুযায়ী কাজ করেন তাহলে আপনাকে এই গ্রাম থেকে বের হয়ে যেতে হবে। হান্টার বলে রাজা বলেছে তার কথা অনুযায়ী কাজ করলে সে আমাকে এই গ্রামের বাণিজ্য মন্ত্রী বানিয়ে দিবে। এই বলে সে মেথোসকে ঘরে আটকে রেখে চলে যায়। মেথোস চিৎকার করে বলে আগামীকাল সূর্যগ্রহণ হবে, আমি বাড়ি ফিরে যেতে চাই। পরদিন বউ এসে মেথোসকে রুম থেকে বের করে। মেথোস বলে ডায়েরির কয়েকটা পৃষ্ঠা সে ছিঁড়ে রেখেছিল, যাতে লেখা রয়েছে মিস্টার হান্টার জাহাজটি ভিয়েতনামের কাছে বিক্রি করে দেয় পুরো থাইল্যান্ড রাজ্য সহজেই ভিয়েতনাম দখল করে নিবে, এবং তারা জাহাজটির মাধ্যমে কামান এবং গোলা বারুদ দিয়ে তাদের গ্রামের দিকে আক্রমণ করতে চাইবে। আর এই সবকিছু আজকেই ঘটবে। এই শুনে বউ দৌড়িয়ে নদীর ঘাটে চলে আসে। দেখতে পায় জাহাজে কামান গোলা বারুদ উঠানো হচ্ছে। ওইদিকে জাইসন এবং মেথোসের দেখা হয়। মেথোস বলে আজ আমাদের গ্রামটা ভিয়েতনাম দখল করে নিতে পারে এবং গ্রামে এক বিশাল যুদ্ধের সম্ভাবনা রয়েছে। এই শুনে জাইসন বলে তার বাবা রাজার সাথে পাশের গ্রামে গিয়েছে, তাই এখনই তাদেরকে খবর পাঠাতে হবে।
যাবে। এই বলে সে দৌড়ে চলে যায়। জাইসনের আঁকা ছবিটি পি ম্যাথুসকে দিয়ে বলে, এটা তোমার জন্য। এই ছবিটি জাইসন ম্যাথুসকে শেষ উপহার হিসেবে দিয়েছে, কারণ আজ সূর্যগ্রহণ হলেই জাইসন তার টাইমে চলে যাবে। ছবিটির পেছনে লেখা ছিল, ভবিষ্যৎ পৃথিবীর জন্য শুভকামনা রইল, ইতি তোমার বন্ধু জাইসন। অপরদিকে বো যখন লুকিয়ে থেকে জাহাজে গোলা বারুদ ওঠানো দেখছিল, তখন এক প্রহরী এসে বউয়ের গায়ে মূত্রত্যাগ শুরু করে। বো তাকে মেরে তার ইউনিফর্ম ছিনিয়ে নেয়। তখন জাইসনও ঘাটে চলে আসে। সে হান্টারকে বলে, আপনাদের পরিকল্পনা আমরা জানতে পেরেছি, এসব এক্ষুনি বন্ধ করুন। হান্টার বলে, জাহাজে গোলা বারুদ ওঠানোর কারণ হচ্ছে জাহাজের ক্যাপ্টেনের আজ জন্মদিন, তাই তারা মাঝ নদীতে গিয়ে কামানের মাধ্যমে ফায়ার করে জন্মদিন উদযাপন করবে। ঠিক তখনই ম্যাথুস এসে তাকে বস্তায় বন্দি করে ফেলে এবং তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা প্রহরীদের কাছে ধরা পড়ে যায়। পরের সিনে জাহাজে ম্যাথুস ও জাইসনকে বাধা অবস্থায় দেখানো হয় এবং বোকেও দেখা যায় জাহাজে লুকিয়েছিল। মাঝ নদীতে এসে হান্টার জাহাজ থামায় ক্যাপ্টেনের বার্থডে সেলিব্রেট করার জন্য, কিন্তু রাজার সেনাপতির নির্দেশে কামানগুলো গ্রামের দিকে তাক করানো হয়। হান্টার তাকে বলে, গোলাবারুদ খোলা আকাশে ফায়ার করার কথা ছিল, গ্রামের দিকে তাক করালে কেন? তখন সেনাপতি তাকে এবং তার লোকজনকে আটক করে ফেলে। তখন আমাদেরকে দেখানো হয় রাজার সেক্রেটারি ভিয়েতনামের মন্ত্রীর সাথে মিলে ড্রিঙ্কস করছে, অর্থাৎ সে ভিয়েতনামের সাথে হাত মিলিয়েছে এবং হান্টারের জাহাজটি না কেনার জন্য সেই রাজাকে কুমন্ত্রণা দিয়েছিল। ওইদিকে যখন গ্রামের দিকে ফায়ার করা হবে, তখন বো এসে কামানের মুখটা উপরের দিকে ঘুরিয়ে দেয়। উপর থেকে গোলাটা জাহাজের পাশে পড়ে ব্লাস্ট হয় এবং জাহাজটা দুলতে শুরু করে। তাতে ভিয়েতনামের ছদ্মবেশী সৈন্যরা জব্দ হয়ে যায়। বো এসে তাদের বাঁধন খুলে দেয়। তখন ভিয়েতনামের সেনাপতি বো এবং ম্যাথুসকে মেরে আহত করে ফেলে এবং ফায়ার করার জন্য কামানে আগুন জ্বালাতে নেয়। বউয়ের আঙ্কেল দূর থেকে এসব দেখছিল। সে ম্যাজিকের মাধ্যমে বারবার আগুন নিভিয়ে দেয়। এদিকে জাইসন ম্যাথুসের মোবাইল ফোনটি ছুঁড়ে মেরে মশালটি নদীতে ফেলে দেয়। এতে সে রেগে গিয়ে জাইসনকে গুলি করতে নেয়। তখনই সূর্যগ্রহণ শুরু হয়ে যায়। ম্যাথুসের পিস্তলটা থেকে আলোর রশ্মি বের হয়। জাইসন তার পিস্তলটা নিয়ে ভিয়েতনামের সেনাপতিকে মারতে যায়। ম্যাথুস তাকে গুলি করতে বারণ করে, কারণ গুলি করলে সে টাইম ট্রাভেল করে অন্য সময় চলে যাবে। তখন বো এসে বলে, তোমার সাথে আমিও যাব। এই বলে সে ফায়ার করে দেয়। বুলেট সেনাপতির বুকে গিয়ে লাগে এবং পিস্তলের বিপরীতমুখী ফোর্সের কারণে তারা দুজন নদীতে গিয়ে পড়ে। জাইসন দেখে সে অতীতে চলে এসেছে। টাইম ট্রাভেল করে আরো 177 বছর পেছনে 1670 খ্রিস্টাব্দে চলে যায়। এখানে তার নাম হচ্ছে লেডি কারাকেট এবং তার টেবিলের উপর সেই ডায়েরিটা রাখা রয়েছে। আমরা বুঝতে পারি বো স্বপ্নে যে মেয়েটাকে দেখত সেই হচ্ছে এই লেডি কারাকেট। তার 177 বছর পরে পুনর্জন্ম হয়, যার নাম হয় জাইসন, এবং চার্চের ফাদার যে ডায়েরিটা পেয়েছিল সেটা লিখেছিল এই লেডি কারাকেট, অর্থাৎ জাইসন নিজেই আগের জন্মে ডায়েরিটা লিখেছিল। এরপর গল্প আবারও 1844 সালে চলে আসে। বো পানি থেকে জাইসনকে নিয়ে জাহাজে ওঠে। ম্যাথুস দেখে জাইসন নিঃশ্বাস নিচ্ছে না, তাই তাকে মুখ দিয়ে বাতাস দিতে গেলে বো ম্যাথুসকে সরিয়ে দেয় এবং সে নিজেই জাইসনের মুখে বাতাস দেয়। তখন জাইসনের জ্ঞান ফিরে আসে এবং সে কান্নায় ভেঙে পড়ে। অর্থাৎ জাইসন অল্প কিছু সময়ের জন্য 1670 খ্রিস্টাব্দে মানে তার আগের জন্ম থেকে ঘুরে এসেছে। অপরদিকে রাজার কাছে তার সেক্রেটারি এবং ভিয়েতনামের মন্ত্রী ধরা পড়ে। তখন বউয়ের আঙ্কেলকে মন্ত্র পড়তে দেখা যায়। সে তাদের গ্রামের আসল অপরাধীর উপর মন্ত্র করে। তার ফলে রাজার সেক্রেটারি মারা যায়। বো ম্যাথুসের কাছে ক্ষমা চায়, কারণ তার পিস্তলটি তারা হারিয়ে ফেলেছে। ম্যাথুস বলে, এই পিস্তলটি তোমাদের প্রয়োজন ছিল, তাই হয়তো উপরওয়ালা পিস্তলটির সাথে আমাকেও পাঠিয়েছে তোমাদেরকে সাহায্য করার জন্য। চার্চের ফাদার জাইসনকে ডায়েরিগুলো দিয়ে বলে, আমি জানি এগুলো তোমরা গোপনে পড়েছ এবং আমি আরো জানি এই ডায়েরিগুলো তোমারই। জাইসন বলে, আগের ডায়েরিগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, আমি এখন বর্তমান সময় নিয়ে লিখতে চাই। এরপর মিস্টার হান্টারকে তাদের গ্রাম থেকে বের করে দেয়া হয়। সে ম্যাথুসের জন্য উপহার হিসেবে একটি টুপি এবং একটি পিস্তল রেখে যায়। সে টুপিটা পরে নেয় এবং পিস্তলটা হাতে নিয়ে বেরিয়ে আসে। একজন কেয়ারটেকার তাকে বলে, টুপিটা আপনার মাথায় খুব মানিয়েছে। তার হাতে কয়েকটা বক্স ছিল। ম্যাথুস কৌতূহল বশত বক্সটি খুলতেই বুঝতে পারে তার দাদার রেখে যাওয়া বক্সটি হচ্ছে এটি, এবং সে 177 বছর অতীতে তারই পূর্ব জন্মে এসেছে। অর্থাৎ ম্যাথুসের পরদাদা হচ্ছে সে নিজেই, এবং এই কেয়ারটেকার মেয়েটি হবে তার স্ত্রী। এরপর জাইসন ঘুম থেকে ওঠে। জানালার পাশে এসে দেখে বো চলে যাচ্ছে। সে তার বাবা মাকে বউয়ের কথা জিজ্ঞেস করলে তারা জানায় বো আবারও এসেছিল জাইসনের সাথে তার বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু তারা বোকে তাড়িয়ে দিয়েছে। এই শুনে জাইসন দৌড়ে নদীর ঘাটে চলে আসে। দেখে বো চলে গিয়েছে এবং ঘাটে কোনো নৌকা নেই। তখন দুজন মহিলা একটি নৌকা নিয়ে আসছিল। জাইসন তাদের কাছে লিফট চায়। তাদের নৌকা নিয়ে সে বউয়ের পিছু করতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে পেয়ে যায়। জাইসন বোকে বলে, আমি তোমার সাথে আগের জন্মে ছিলাম লেডি কারাকেট
কারাকেট হয়ে, আর এই জন্মেও থাকতে চাই জাইসন হয়ে। আমি হলাম তোমার স্বপ্নের সেই সুন্দরী মেয়ে লেডি কারাকেট। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? বউ বলে, তোমাকে দেখার পর থেকে আর কখনোই আমি লেডি কারাকেটকে স্বপ্নে দেখিনি। এখন আমি শুধু জাইসনকেই চাই, যে আমার এই জন্মের সঙ্গী হবে। এরপর বউ এবং তার আঙ্কেল লেডি কারাকেট এবং জাইসনের লেখা সমস্ত ডায়েরিগুলো মাটিতে পুঁতে রাখতে আসে। বউ বলে, গত জন্মে আমি নিজের হাতে ঠিক এই জায়গায় ডায়েরিগুলো পুঁতে রেখেছিলাম। তার আঙ্কেল বলে, তাকে স্বপ্নে কেউ একজন বলেছে ডায়েরিগুলো ভবিষ্যতের জন্য এইখানে পুঁতে রাখা উচিত। এই বলে তারা ডায়েরিগুলো পুঁতে রাখে। এরপর গল্পটি 2022 সালে চলে আসে। পুটার নামের একটি মেয়ে গাছ লাগানোর জন্য তার বাগানের মাটি খুঁড়ে সেই ডায়েরির বক্সটি খুঁজে পায়। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।